আমাদের বাসা বাড়িতে যারা কাজে সাহায্য করেন, কাজের খালা যারা, এদের মতো ক্ষমতা মনে হয় অফিস আদালতে যারা কাজ করে ওদেরও নাই। কারণ অফিস আদালতে যারা কাজ করে এরা ওদের মতো না বলে কয়ে বিনা নোটিশে দুই একদিনের জন্য গায়েব হয়ে যেতে পারে না। যদি গায়েব হয়ে যায় তাহলে ওদের চাকরিটাও পরের দিন পত্রপাঠ গায়েব হয়ে যাবে, এই ভয়টা ওদের থাকে। কিন্তু আমাদের এই খালাদের সেই ভয়ও নাই। তারা বিনা নোটিশে হাজার অনুনয় বিনয় থাকলেও কোনোভাবে কিছু না বলে গায়েব হয়ে যাবে। তো তারা গায়েব হয়ে গেলে তো আমাদের শরীর থেকে পেট মহাশয়কে গায়েব করতে পারি না, পেটের জন্য তো কিছু করতেই হবে। তো আজকে সাদা ধবধবে ঝরঝরে পোলাও রান্না করতে গিয়ে মনে পড়ে গেল প্রথম দিকের পোলাও রান্নার কথা, সেই অপমানের কথা। পোলাওয়ের রং একটু বাদামি রকম হয়ে গিয়েছিল তাই। তো যাই হোক, আজকে সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নিপা, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। তো সকাল সকাল বাচ্চাকে কাজে বসিয়ে দিলাম। আসলে আমি ইচ্ছে করে কাজে বসিয়ে দিই নেই। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে দেখি যে আমার মেয়ে তারা তিনজন উঠে গিয়েছে এবং তাদের বাবা তাদেরকে সকালের নাস্তাটা করে দিয়েছে। যেহেতু শুক্রবার ছিল, ওরা কেউ আমাকে খুব একটা ডিস্টার্ব করেনি, সকালের নাস্তা নিজেরা করে নিয়েছে। এখনও ওই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল সব জমে আছে, কারণ এগুলো আগের দিনের হাঁড়ি পাতিল। আমার সাহায্যকারী খালা সকালে এসে এগুলো মাজবে, কিন্তু সে বিনা নোটিশে গায়েব। এবং আমিও বেলা করে ঘুম থেকে ওঠার পরে এই হলো আমার অবস্থা, যে এখন সব কাজ আমাকেই করতে হবে। 5-6 বার তাকে ফোন দিয়ে ফেলার পরেও তার কোনো খবর নাই, মানে কোনো জানানোরও প্রয়োজন মনে করে নাই যে সে আজকে আবার আসবে না কাজে। আর এইদিকে আমাদের তো বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে। আমি বাচ্চাদেরকে ইচ্ছে করে যদিও কাজে লাগাইনি, আমার মেয়েটা এমনিতেই একটু অসুস্থ, কিন্তু ও যখন দেখলো যে সব কাজ মাকে করতে হচ্ছে তখন ও বললো আমাকে যে মা আমি কী করতে পারি। আমি বললাম তুমি তোমার বিছানাটা গুছিয়ে ফেলো। আর ওইদিকে আমার ছেলে তো রান্নাঘরে আমার সঙ্গে আছেই, কাজের চাইতে আকাজই সে বেশি করছে, কিন্তু তারপরেও সে রান্নাঘরে আমার সঙ্গে আছে, এটাতেই আমার ভালো লাগে। সে টুকটাক পেঁয়াজ কেটে দেওয়া, এই করা সেই করা এগুলো করছে। কিন্তু এই কাজগুলো তো বাসায় আর ফেলে রাখা যায় না, ছোট বাচ্চার বাসা, খালা না আসলেও আমি এগুলো তো আর ফেলে রাখতে পারি না, এগুলো আমাকেই করতে হবে। যদিও ভারী কাজগুলো করতে পারি না, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, এই জাতীয় কাজগুলো করতে গেলে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ঘর একটু ঝাড়ু দিয়ে রাখা, গুছিয়ে গাছিয়ে রাখা, এগুলো তো করতেই হবে। আর বাচ্চার বাসা গুছিয়ে গাছিয়ে রাখা বললেও হয় না, ওরা নিজেরাই গুছায় আবার নিজেরাই ওলট পালট করে। তো আমি আবার বলে গেলাম যেগুলো মেঝেতে ফেলে রেখো না, এগুলো উঠিয়ে ফেলো। তো যাই হোক, যেদিন আমার সাহায্যকারী খালা না আসে সেদিন অ্যাটলিস্ট আমার বাচ্চাগুলা এবং আমার হাজব্যান্ড ওরা তিনজনই খুব ভদ্র হয়ে থাকে। আমার হাজব্যান্ড যদিও রান্নাঘরে আমাকে খুব একটা সাহায্য করে না, কিন্তু তারপরেও খাওয়া দাওয়ার ব্যাপারে তার কোনো কথা নাই। সে শুরুতেই বলে দেয় যে যা পারো একদম হালকা পাতলা কিছু একটা করে রেখো, পারলে ভর্তা করে রেখো, কোনো কষ্ট করা লাগবে না। কিন্তু ভর্তা করলে তো আর হবে না, আমরা ভর্তা খেতে পারবো, বাচ্চারা কী খাবে? সেই কথা চিন্তা করে ভাবলাম আগের দিন যেহেতু মুরগি রান্না করেই রেখেছিলাম, আজকে পোলাও রান্না করি। শাহিনও বললো যে হ্যাঁ তাহলে পোলাওই ভালো হবে। তো আজকে আমি শুরু করে দিলাম পোলাও রান্না করতে, একদমই ইজি, ঝটপট। আর বিয়ে বাড়ির মতো একদম সাদা ধবধবে পোলাও রান্না করবো আজকে। আর পোলাও কিভাবে বিয়ে বাড়ির মতো সাদা ধবধবে এবং ঝরঝরা হবে তার টিপসও দিব আপনাদেরকে। পোলাও রান্না করতে একসময় আমি জমের মতো ভয় পেতাম, তার কারণও আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি যে পোলাও রান্না করতে গেলে প্রথমে চালটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ এবং আদা একটু ভেজে নিয়ে গোটা গরম মশলার সঙ্গে চালটাও কিছুক্ষণ ঝরঝরা করে ভাজতে হবে। যখন চাল থেকে শনশন আওয়াজ আসবে তখন মনে হবে যে ভাজাটা শেষ হয়েছে, এবং তারপর চালের দ্বিগুণ থেকে অল্প একটু কম পানি দিবেন, তাতে করে পোলাওটা ঝরঝরা হবে। এবং তারপর পানিতে যখন বলক চলে আসবে অবশ্যই গরম পানি দেবেন, তার মধ্যে 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিবেন এবং একটু 1 ফালি লেবুর রস চিপে দিবেন। আর সুগন্ধ হওয়ার জন্য পোলাওতে কেওড়া জল এবং সবশেষে একটু ঘি দেওয়াটা দরকার। তো এইভাবে করে যদি এই টিপসগুলো ফলো করে রান্না করেন, পোলাও দেখতে যেমন সাদা ধবধবে হবে এবং পোলাও থেকে চমৎকার একটা ঘ্রাণ আসবে, যেটা খেতে গেলে মনে হবে যে আপনি বিয়ে বাড়ির পোলাও খাচ্ছেন। সত্যি কথা, এইভাবে এই টিপসগুলো ফলো করে পোলাও রান্না করে দেখবেন। এবং অবশ্যই গরম থাকা অবস্থায়, মানে এই অবস্থায় যখন পোলাও ঢাকা দিয়ে রাখবেন তখন কখনোই আমার মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখবেন না। আমি এই ব্যাপারটা বুঝতে পারি নাই, কারণ আমি তো আসলে মা শাশুড়ির কাছ থেকে রান্না করা শিখি নাই। আমি ভাবলাম যে পোলাও রান্না শেষ, এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিয়েছিলাম, তারপর পোলাওয়ের গরমে সেই পেঁয়াজ বেরেস্তা থেকে রং ছুটে পোলাও হয়ে গিয়েছিল বাদামি রঙের। আর এছাড়া পানির ব্যাপারটাও আগে বুঝতে পারতাম না, পানি হয়তো একটু কম বেশি হয়ে যেত, তখন দেখা যেত পোলাও একদম নরম হয়ে গিয়েছে। তো ওটা নিয়েও খাবার টেবিলে বসে শুনতে হতো পোলাও নরম হলো কেন, পোলাওয়ের রং এরকম লালচে বা বাদামি টাইপের কেন। তো এখন দেখেন রান্না করতে করতে এই অভ্যাসটা হয়ে গিয়েছে, এখন আর পোলাও লালচে বাদামিও হয় না, আর পোলাও কীভাবে ঝরঝরা করতে হবে এটা এখন আর আমাকে শিখাই দিতেও হয় না। তো এটা আসলে একটু সময়ের ব্যাপার, রান্নার ব্যাপারটা
একটু অভিজ্ঞতা প্লাস সময়, একটু সময় দিতে হয়। কারণ রান্না যারা করেন তারা কেউই চায় না যে কষ্ট করে রান্না করার পর আপনি খেতে বসে দু চার কথা তাকে বলেন, রান্নাটা সে ইচ্ছে করে কখনোই খারাপ করে না। তাই রাঁধুনির রান্নার দোষ না ধরে বরং খেতে না পারলে নিজে রান্নাঘরে গিয়ে রান্না করে খান, এটা অনেক ভালো একটা অপশন। তো যাই হোক, এই যে এদিকে আমার হাজব্যান্ডকে সারাদিন কোথাও না পাওয়া গেলেও সে টই টই করে এই কাজে ওই কাজে বাইরে চলে গেলেও তারপর বাচ্চাদেরকে খাওয়াতে তাকে বসিয়ে দিয়েছিলাম, যদিও খুব মুখ কালা করে বাচ্চাদেরকে খাইয়েছে। আর এই দিকে কিন্তু থালা বাসনের অন্ত নাই, একটার পর একটা থালা বাসন জমছে আর আমি ধুচ্ছি আর আমার হাতের 12টা বেজে যাচ্ছে। তো দিন শেষে প্রাপ্তি হচ্ছে এই যে এটা, যখন আমার এই ছানাপোনাগুলো এসে বলে মামি আই লাভ ইউ, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। আর ওইদিকে আমাদের সাহায্যকারী খালারা বিনা নোটিশে গায়েব হয়ে গিয়ে তাদের ক্ষমতার দাপট আমাদেরকে দেখায়। যদিও কাজে ছুটি পাওয়ার অধিকার তাদের আছে, তাদের পরিবারেও সমস্যা আছে, সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে কি একটু আগে ভাগে বলে দিলে কি হয় রে ভাই।